দর্শক, দেশের অর্থনীতি এই মুহূর্তে একসঙ্গে কয়েকটি চাপে রয়েছে। মূল্যস্ফীতি পুরোপুরি এখন পর্যন্ত কমেনি, মানুষের আয় চাপে রয়েছে, কর্মসংস্থানের পরিস্থিতিও অনেকটাই দুর্বল, বিনিয়োগও প্রত্যাশা মতো বাড়ছে না। এর মধ্যে নতুন করে জ্বালানি ও বৈদেশিক খাতের চাপের সংখ্যা তৈরি হয়েছে, ফলে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা আরও কঠিন হতে পারে। এই অবস্থায় নতুন সরকারের সামনে মূল প্রশ্ন একটাই: কোন সমস্যাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে? মূল্যস্ফীতি, কর্মসংস্থান, ব্যাংক খাত নাকি জ্বালানি? এসব নিয়ে দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আজ কথা বলতে চাই স্টুডিওতে। বর্তমান অর্থনীতি ও আগামীর বাংলাদেশ, এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাকে সময় দিয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। রয়েছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। মাহমুদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে আসলে শুরুটা করতে চাই। সামনেই তো বাজেট, সেই বাজেটের আকারও অনেকটাই বড় হবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নাকি রাজস্ব ঘাটতি সামাল দেওয়া? ধন্যবাদ। যে বাজেটটি আসতে যাচ্ছে সে বাজেটের প্রেক্ষাপটটা অর্থাৎ পটভূমিটা একটু দেখলেই বোঝা যায় যে বিগত তিনটি অর্থ বছরের বাজেটের কোনো চেহারা চরিত্র ছিল না। মানে কোনো একটা রেগুলারলি যেটা হলে একটা বাজেট বানানোর যে স্টাইলটা, যে সুবিধাটা পাওয়া যায়, এটা মোটেই নাই, ছিল না। একদম সম্পূর্ণ একটি অনিশ্চিত ভবিষ্যৎ। অন্য সময় নর্মাল টাইমে তো ভবিষ্যৎটা একটু বোঝা যায়, এটার সম্পূর্ণ একটা অনিশ্চিত একটা ভবিষ্যৎকে সামনে নিয়েই বাজেটটা করতে হচ্ছে। এবং বড় কথা হচ্ছে এটি বাজেটটা করা হবে এই আপনার 90 কি 95 দিন পরে, সরকার গঠিত হওয়ার 90-95 দিন পরে বাজেটটি দেওয়া হবে। অর্থাৎ একটি সরকারের বয়স অত্যন্ত কম, সেই সময় তাকে একটা ভবিষ্যতের একটা রূপরেখা দিয়েই বাজেট করতে হবে। নর্মাল বললে হবে না যে আমি এত বাজেট এত করলাম এ করলাম। এখানে তার একই সাথে দর্শন, তার ভবিষ্যতের কর্মপরিকল্পনা, চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা হবে তার একটা পথনকশা, এগুলো সব এই বাজেটের ভিতর দিতে হবে। এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে আপনি যে কথাগুলো বললেন, মূল্যস্ফীতি, কর্মসৃজন, জ্বালানি বা আরও এগুলো, এরা সব কিন্তু পরস্পর প্রযুক্ত। একটারে ছেড়ে দিলে আরেকটা এসে যায়, আরেকটা এসে যাবে, পরস্পর ইন্টার রিলেটেড। এই সবগুলোর ভিতর থেকে আমি মনে করি অর্থনীতিকে চাঙ্গা করাটাই হবে প্রথম কাজ বা লক্ষ্য। সার্বিকভাবে অর্থনীতি যদি জেগে ওঠে তাহলে রেভিনিউ হবে। আমি কিন্তু কথাটা ওই জন্যই বলতে চাচ্ছি, অর্থনীতি চাঙ্গা না হলে রেভিনিউ হবে না। এই ডিম আগে না মুরগি আগে, এই খেলা খেলে লাভ নেই। আমার অর্থনীতিকে রাখবো অসুস্থ, ব্যাংক খাত রাখবো সোয়াইয়ে, তারপরে পুঁজিবাজার থাকবে আইসিইউতে। সেই জায়গায় আমি যতই টার্গেট দেই আর না দেই, এনবিআর এটা পারবে না, কারণ রেভিনিউ আসবে না। সেই জন্যেই আমি বলছি যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে যা করা দরকার, ক্ষুদ্র উদ্যোক্তা, মিড লেভেলের, মিড ফিল্ডে যেসব ব্যাটসম্যানরা আছে আর কি তাদের, তারপরে আমাদের যে খাত কী বলে ইনফর্মাল যে ইকোনমি আর কি, সেগুলোর করে অর্থনীতিকে সকলকে একটা কর্মচাঞ্চল্যের ভিতরে আনতে হবে। আনলেই ওইগুলো হবে। এখন এখানে সমস্যা হচ্ছে, আপনি যে শেষে জ্বালানি বলেছেন বা আরও যেগুলো বলেছেন, এগুলো বড়োদেরকে বেশি এফেক্ট করতেছে বা করে। কারণ এই আপনার ইনফর্মাল সেক্টরের লোকের বিদ্যুৎ বা গ্যাস না থাকলে ওর বেচাকেনায় যে খুব বেশি কিছু হয় তা না, কিন্তু বিদ্যুৎ আর গ্যাস লাগবে বড় ইন্ডাস্ট্রির, তার উৎপাদনে তার বিরাট বিনিয়োগ সেখানে আছে, সে সেই কাজ করবে, সেখানে তাকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে, গ্যাস দিতে হবে, সেইটা ওকে বেশি এফেক্ট করছে। তা সেই জন্যেই এখানে যেটা দেখতে হবে, আমার নিজের পায়ে দাঁড়ানোর মতন যে জিনিস আছে সেখানে যেই আমাকে কর্মচাঞ্চল্য তৈরি করতে হবে। আমি সকলের প্রান্তিক পর্যায়ের মানুষের আমার করতে হবে, কি বলে, ওর পারচেজিং পাওয়ার বাড়াতে হবে। পারচেজিং পাওয়ার বাড়লেই চঞ্চলতা আসবে, ওই বড় ইন্ডাস্ট্রি উৎপাদনে যেতে পারবে। কারণ ওদের না কিনতে পারে তাহলে তো বড় উৎপাদন করে তো লাভ হবে না, এর চাঞ্চল্যতা বাড়াতে হবে। এবং যে জিনিসগুলো আমার আছে, আমি যখন বিদ্যুৎ এবং জ্বালানির ব্যাপারে যখন
এতই একটা মহার্ঘ সমস্যা খুব স্পষ্টভাবে দেখছি এবং এটা হয়েই যাবে, সেহেতু আমার এই ক্ষেত্রে আমার নিজের এমন কিছু করে অন্তত বিদ্যুতের উপরে নির্ভরশীলতাটা বা গ্যাসের নির্ভরশীলতাটা কমানোর পথে আমার থাকতে হবে। কিভাবে? বিদ্যুতের ক্ষেত্রে সকল মানুষকে বলতে হবে, আমি ভাই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারবো না, আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন, কারণ আমার বিদ্যুৎ সেভ করে ইন্ডাস্ট্রিতে দিতে হবে। আপনার ওই গ্রামের প্রান্তিক পর্যায় পর্যন্ত আমি সেদিন যেই দেখলাম রাত্রিও তার লাইট জ্বলতেছে। তার মানে কি সরকারকে অজনপ্রিয় কিছু পদক্ষেপ নিতে হবে? অজনপ্রিয়তা না, বুঝাতে হবে যে আমাদের সকলের স্বার্থে আমাকে এইখানে সাশ্রয়ী হতে হবে। আমি কিছুক্ষণ আগে টিভি নিউজে দেখতেছিলাম যে মেরাদিয়া থেকে কোন পর্যন্ত রাস্তায় দিনের বেলায় লাইট জ্বলতেছে। প্রশাসক বললেন আমি খুব ব্যবস্থা নেব। এখানে সকলকে বুঝতে দিতে হবে। যেমন এই যে যখন এই তেলের হচ্ছিল, সরকার কিন্তু বেশ কয়েকটা বিদ্যুতের উপরে কয়েকটা কিন্তু একটা জারি করেছিল। আমার মনে হচ্ছে এখন সবাই ভুলে গেছে। হ্যাঁ, অর্থাৎ কেউ নিজে নিজের সাশ্রয়ী হবার পথে যাচ্ছে না। তো সেজন্যই বলছি যে বিদ্যুতের ব্যাপারে গ্রামীণ সকলকে বলতে হবে যে আপনি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারটা সম্ভব হবে না। সুতরাং আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনি ওই সোলার লাইটে যেটুকু উৎপাদন করতে পারবেন সেইভাবে চলবেন। এখন এটাও তো তারা তো চটজলদি তো সকলকে সোলার দেওয়া যাচ্ছে না। যতদিন না দিতে পারছি ততদিন আপনি একটা সাশ্রয়ীভাবে চলবেন এইটা। আর গ্যাসের ব্যাপারে বা জ্বালানির ব্যাপারে আরেকটা যেটা জিনিসটা করতে হবে, আমার নিজস্ব যেসব পটেনশিয়ালিটিগুলো ছিল বা আছে, ওই হরিপুরের গ্যাস ক্ষেত্র, অমুকের গ্যাস ক্ষেত্র, অমুকের গ্যাস ক্ষেত্র আমি রীতিমতো সিলগালা করে রাখছি, যেগুলো করা হবে না। কেন করা হবে না? আমার তাহলে এলপিজির ব্যবসা আমি এখান থেকে পয়সা করতে পারবো, এই ব্যবসার দিকে ঝুঁকানো হয়েছে। ঝুঁকে ওই ঝোঁকার জন্যে বলছে কি গ্যাস ট্যাস পরে তুলেন, আপনি তুলেন, আপনি ওই দিকে যান, এখানে নিজের দিকে তাকাতে হবে। আমার যেসব গ্যাস বিদ্যুতের যেগুলো যা আছে সেগুলো আমার চালু করার পথে থাকতে হবে। এখানে হয়তো একটু সময় লাগবে, সেই সময়টা দিতে হবে বা করতে হবে। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে গ্যাস বিদ্যুতের আরেকটা বড় লাগে বেশি কৃষিতে, ওই যে সেচ, তারপরে সার, এই যে ব্যাপারগুলো, এখানেও আমাকে সাশ্রয়ীর পথে যেতে হবে। যেমন ওই যে খাল কাটা কর্মসূচির কথাটাই আমি বলি, এটার আজকের না, এটা ৭৬ সালে মরহুম জিয়াউর রহমান সাহেব চালু করেছিলেন তৎকালীন সময়ে। কারণ তিনি কিন্তু একটা এনভায়রনমেন্টাল ব্যাপারটা বুঝেছিলেন এই যে ৭৬ সালে ফারাক্কা কিন্তু এত বাজে অবস্থা আসেনি, কেবল বোঝা যাচ্ছে। কারণ ৭১ সালে তারা চালু করেছে, ৭ দিনের জন্য চালু করেছিল, এরপর দেখা গেল চলতেছে। উনি 76-এ দেখলেন যে এই ফারাক্কা আমার এই পুরো উত্তরবঙ্গ বা সবগুলো তো করে দেবে, আমার পানি আসবে না একটা অসুবিধা, কিন্তু পানি না আসাতে আমার খাল বিল সব মারা যাবে, পানির প্রবাহ নষ্ট হয়ে যাবে, গেলে আমি শুকাই মরে যাব। যার জন্যে উনি ওই খাল কাটা কর্মসূচিটা দিয়েছিলেন এই জন্যে যে আমার একটা পানির আধার তৈরি করতে হবে। আমার যেন ওর পানি আসবে কি না সেইটার ভরসায় ও আটকেই দেবে, আমি যেন নিজের একটা পানির আধার তৈরি করতে পারি। সেই পানির আধার দিয়ে আমি সেচের পানি দেওয়ার সুযোগটা পাবো, যেটা এখন বিদ্যুৎ দিয়ে লাগে। এটা আমার নিজের যদি থাকে, আর আমি এই খাল বিলগুলো কাটলে কি হচ্ছে, এখানে পানির প্রবাহ বাড়বে। পানির প্রবাহ বাড়লে ওর সাথে মাছ, এনভায়রনমেন্টাল, ইভেন বৃষ্টি হওয়ারও যে ব্যাপারটা, যে জলীয় বাষ্প তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু এই পানির থেকেই। আমার যদি পানি থাকে খালে তাহলে সেটাও হয়, আর নইলে আমি খরা হয়ে গেলে তো এগুলো হবে না। তাই এই যে ৩-৪টা বিষয় ছিল, এটা কিন্তু একটা খুব দূরদর্শী পদক্ষেপ, যে কারণে আমি সামনের তা যাবো, এটা পরে করা হয়নি। আমরা তো পরবর্তী 40-50 বছরে দেখেছি যে আমরা কীভাবে হয়েছি, কী করেছি। আমরা ওই ডোনারের কাছ থেকে টাকা নেওয়ার জন্যে, তার গাড়ি বিক্রির জন্যে আমি প্রচুর রাস্তা বানিয়েছি, আমি প্রচুর সেতু বানিয়েছি। সেতু বানিয়ে কি করেছি, সেতুর পিলারে পানি বাধা পাইছে, ফলে প্রায় প্রতিটা সেতুর পাশেই কিন্তু বিরাট বিরাট চর পড়ে গেছে, আমার নদী মারা গেছে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি যাওয়ার জন্যে সেতু বানাচ্ছি, কিন্তু আমি যে আরও ভালোভাবে পরিবেশ বান্ধবভাবে নদী দিয়ে যেতে পারতাম, নাব্য নদী দিয়ে, সেই পথ আমি মেরে দিয়েছি। আর এই রাস্তা বানাতে যেয়ে আমি একটু যা শেষ করি, রাস্তা বানাতে যেয়ে আমি প্রচুর আমার ধানের জমি, খাল বিলের উপর দিয়ে আমি প্রচুর রাস্তা বানিয়েছি।
আমার ওই রাস্তায় নদীমাতৃক দেশে আমার এই রাস্তা বানানোর দরকার ছিল না, অর্থাৎ আমি প্ল্যানিংয়ে বিরাট ভুল করেছি। ওই ভুলের খেসারত এখন দিচ্ছি। তা সেই জন্যে আমি যদি এই খাল খনন, অর্থাৎ আমার পানির আধার, আমার নদীর পথ, আমার এই পথ, এই বিষয়ের দিকে যদি আমি খেয়াল রাখি, কৃষকরে যেমন ওই যে কি কার্ড দিয়ে, কারণ আমাদের সামাজিক বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী যা কিছুই প্রোগ্রাম আছে সবই ভালো করা হয়েছে, কিন্তু সবই হচ্ছে সিস্টেম লসে আক্রান্ত, অর্থাৎ ওই ব্যক্তির কাছে যায় না। আবার আসবো আপনার কাছে। ঠিক আছে সুলতান মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের তো প্রায় 3 মাস হতে চললো। আমার যতটুকু মনে পড়ে যে সরকার ক্ষমতা গ্রহণের পর বড় বৈশ্বিক যুদ্ধ সামাল দিতে হয়েছে, 100 দিনে তাদের পরিকল্পনা রয়েছে, কিন্তু এমন বাস্তবতায় সামনে বাজেটও আসছে। মূল্যস্ফীতি, ডলার সংকট, জ্বালানির যে চাপ, সেগুলো তো আপনি লক্ষ্য করছেন। অর্থনীতি তো একদম আইসিইউতে, স্যার বললেন যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, অনিশ্চিত ভবিষ্যৎ। কি প্রজেকশন সামনে রয়েছে আমাদের? আপনি মোটা থেকে কি দেখছেন বাজেটের আগে? আপনি অনেক কিছু বলে ফেলেছেন সূচনাতেই, কিন্তু আমি একটি জায়গায় আপনাকে একটু দ্বিমত করি। আমাদের অর্থনীতিতে এখন কিন্তু ডলারের, বৈদেশিক মুদ্রার কোনো চাপ নাই, সংকট এখন কিন্তু নাই। যেটি ছিল পতিত সরকারের শেষ ভাগে কিন্তু ডলার সংকটটা প্রকট ছিল, এবং তখন যে রেমিটেন্স শাটডাউনটা হয়েছিল তার প্রেক্ষিতে কিন্তু সেটি আরও ঘনীভূত হয়েছিল, তীব্র হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এবং অর্থনীতি যে আইসিইউতে পাঠিয়ে গিয়েছে পতিত সরকার, সেটি অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে বেডে আনবার চেষ্টা করেছে। আর বেড থেকে বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্য ছিল 100 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে ওই বেড থেকে অর্থনীতিকে নিজের পায়ে হাঁটার চেষ্টা করা। কিন্তু আপনি যথার্থ যেটি বলেছেন যে ইতোমধ্যে বৈশ্বিক যে যুদ্ধের যে চাপ, বিশেষ করে জ্বালানিতে যে আমরা হোঁচটটা খেয়েছি, সেটি ওই আইসিইউতে থেকে যাকে বেডে নিয়ে এসেছিল তাকে আবার আইসিইউতে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়েছে অর্থনীতির। কারণ কি, আপনার ব্যাংক ব্যবস্থায় টাকা নাই, ব্যাংকগুলোকে তো এমনি ফোকলা করে ফেলা হয়েছে চোরতন্ত্রের অর্থনীতি দিয়ে। এর মধ্যে যেটি আবার নিবু নিবু করে একটু জ্বলবার চেষ্টা করছিল সরকারের, যেটি মজিদ ভাই বললেন, যদি সরকারের রাজস্ব আয় যদি প্রপারলি না আসে, তাহলে সরকারের কতগুলো ব্যয় আপনি দেখবেন লাস্ট বা কারেন্ট ফিসক্যাল ইয়ারে উন্নয়ন ব্যয়কে টেনে ধরা হয়েছিল, যেটা গত 2-3 দশকের যে বাজেট প্রস্তাবনা, সেখান থেকে কিন্তু একটু ব্যত্যয় ঘটেছে। কারণ গত 1 দশক 2 দশকের বাজেট যদি দেখেন, তাহলে দেখবেন যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কারণ উন্নয়ন ব্যয়, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়ন ব্যয়ে কাটছাট করে, যেটি ছিল 7,24-25-এর বাজেট, যেটি ছিল 7,97,000 কোটি টাকা, অন্তর্বর্তীকালীন সরকারের সে 25-26-এর বাজেট করলেন 7,90,000 কোটি টাকা, অর্থাৎ 7,000 কোটি টাকার মতো কম। এটি হলো উন্নয়ন ব্যয় থেকে কাটছাট করেছে। সরকারের পরিচালন ব্যয় তো কমানো যায় না, তাহলে কি করছে? সরকারের পরিচালন ব্যয় ডে টু ডে আরও বাড়তে থাকে। তো সরকার এই ডে টু ডে কার্যক্রমকে চালিয়ে নেবার জন্য ব্যাংক ব্যবস্থা থেকে বাজেটে যে বাজেট ঘাটতি যেটি, সেটি মেটাবার চেষ্টা করে দুটি উপায়ে। একটি উপায় হলো বৈদেশিক সাহায্য, বৈদেশিক ঋণ। আরেকটি হলো অভ্যন্তরীণ উৎস থেকে। অভ্যন্তরীণ উৎস হলো ব্যাংক থেকে টাকা ধার নেওয়া, সঞ্চয়পত্র বিক্রি করে টাকা নিয়ে নেওয়া। তো সেখান থেকে যে পরিমাণ প্রজেকশন ছিল, তার চেয়ে ঢের বেশি সরকার নিয়ে নিয়েছে। একেই তো ড্রাই, তার উপরে যখন সরকার নিয়ে নিয়েছে, তখন কি হয়েছে, ব্যাংকগুলো ড্রাই হয়ে যাওয়ায় বিনিয়োগ আসে নাই। এই যে বর্তমান প্রধানমন্ত্রী এসে বলেছেন, বা তাদের নির্বাচনী ইশতেহারেও ছিল, যে 1 কোটি লোকের কর্মসংস্থান তৈরি করবে। এটি তো প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কোনো জাদুর বাক্স আছে বলে আমি মনে করি না। তিনি প্ল্যান করেছেন, তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ইয়েস, মেবি উনি যেহেতু বলেছেন ওনার প্ল্যান আছে, সেই প্ল্যান তো কোনো না কোনো দেশের অভ্যন্তর থেকে বা বাইরের বন্ধু রাষ্ট্রের সহযোগিতা নিয়েই করতে লাগবে। আপনার যখন ফরেন এইড কমে গেছে, আপনি যখন বলছেন নিম্ন আয়ের দেশ থেকে আপনি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে হাঁটতে চাচ্ছেন, বা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্তের আয়ের দেশে যেতে চাচ্ছেন, তখন ওই নিম্ন আয়ের দেশের কারণে আপনি যে
গ্র্যান্ট পেতেন, আপনি যে খাদ্য সহায়তা পেতেন বিদেশি সাহায্য হিসেবে, সেগুলো বন্ধ হয়ে গেছে আপনার। ইন এডিশন আপনি যে লোনগুলো নিচ্ছিলেন সেগুলো একেবারে সার্ভিস চার্জ, 1% নিচে সেগুলো সার্ভিস চার্জ ছিল। এখন আপনি জাইকা বলেন, জাপান বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন, প্রত্যেকের এখন ইন্টারেস্ট রেট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? মোর দ্যান 3 বা নেয়ার 3। তো নেয়ার 3 কেন হয়েছে? আপনার যে ইনফ্লেশন, আপনার যে মাথাপিছু আয়, সেটির বিবেচনায় হলো ইন্টারন্যাশনাল যত ঋণ হবে সেটিকে বিবেচনায় নেওয়া হয়। ওটিকে যখন বিবেচনায় নেওয়া হয় তখন তো বেড়ে যাবে। আপনি দেখেন তাতে করে কি হয়েছে, সরকারের উপর আরেকটি বড় চাপ তৈরি হয়েছে এই সরকারের উপরে, যে এই যে বৈদেশিক ঋণের যে দায় সেটি মেটানো। সেটি আমার যেটা মনে পড়ছে যে বৈদেশিক ঋণের দায় প্রতি বছর এখন $4 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই $4 বিলিয়ন, এখন এই প্রেক্ষিতে সরকার যদি কর্মসংস্থান করতে না পারে, সরকার কর্মসংস্থান করে দুই পথে। একটি হলো সরকারি কর্ম যে সৃজন যে পদগুলো আছে সেখানটাতে, যেখানে শূন্য পদ আছে, বা নতুন নতুন চাকরির ব্যবস্থা করে প্রতিষ্ঠান তৈরি করে। আরেকটি হচ্ছে বেসরকারি খাতকে তার বিনিয়োগের দ্বার উন্মুক্ত করে দিয়ে তাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। তো বেসরকারি খাত কতটা উন্মুক্ত হয়েছে বা বন্ধ হচ্ছে সেটি সর্বশেষ যদি দেখেন, গতকাল ব্যাংক মালিকদের সংগঠন তারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করে তাদের উষ্মা প্রকাশ করেছেন। তাদের যে আমাদের যে $50 বিলিয়ন যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টে বড় ধরনের হোঁচট খেয়েছে। সেখান থেকে মোর দ্যান নিয়ার অ্যাবাউট 3% এক্সপোর্ট আর্নিং কমে গেছে। এরপর আপনি যদি বলেন চীনে বা ইউরোপীয় ইউনিয়নে বা পাশ্চাত্য দেশগুলোতে আমার যে পরিমাণে এক্সপোর্ট হচ্ছিল, সেটি ট্র্যাডিশনাল এবং নন ট্র্যাডিশনাল যে এক্সপোর্ট যেগুলো হচ্ছিল সেগুলো 5-7% করে কমে গেছে। তাহলে আপনি এক্সপোর্ট আর্নিং আসছে না। যুদ্ধের কারণে বিভিন্ন জায়গায় অস্থিরতা, আমার যারা রেমিটেন্স আর্নার তারা কাজ করতে পারছে না, সেখান থেকে রেমিটেন্স ফ্লো কমে গেছে। আবার যে পরিমাণ লোক, নিয়ার অ্যাবাউট 10 লাখ লোক আমার দেশ থেকে প্রতি বছর এই বাইরের দেশে শ্রম বিক্রি করতে যায়, আমরা যেটিকে বলি জনশক্তি রপ্তানি, সেইখানটাতে বড় একটি হোঁচট খেয়েছে। বছরের প্রায় 10 মাস যাচ্ছে, 11 মাস যাওয়ার পথে, এর মধ্যে যেখানে 10 লাখ যাওয়ার কথা সেখানে গেছে 3 লাখ। তাহলে সেখানে আপনি একটা বড় হোঁচট খাচ্ছেন। তো সব মিলে সরকারের যে 100 দিনের অন্যান্য কর্মসূচির কথা আমি বলবো না, কিন্তু আর্থিক খাতের যে কর্মসূচি সেটি সরকার সেখানটাতে বড় ধরনের কোনো ধাক্কা বা সেখানটা বড় ধরনের কোনো যেটাকে পুশ করা, সেটি কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান না। অর্থনীতির আরেকটি জায়গা হলো বাংলাদেশের অর্থনীতি ভাইব্রেন্ট করবার জন্য যে জায়গাগুলো, তার একটি হচ্ছে পুঁজিবাজার। পুঁজিবাজার ওই যে নিভে গেছে আপনার করোনাকালীন সময়ে, সেই থেকে আজও পর্যন্ত কিন্তু পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারে না। সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, একটু মানুষের জীবনযাত্রার ফোকাস পয়েন্টে আপনার একটু মতামত জানতে চাই। আমরা দেখছিলাম যে সরকার ধীরে ধীরে অর্থনীতি স্থিতিশীল অবস্থায় যাচ্ছে বলে এমন একটা মন্তব্য সরকারের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা বলছে সংকটটা ধীরে ধীরে কাটছে, এমন বার্তা তারা দিচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ বলছে বাজারে টিকে থাকাই কঠিন। এই বাস্তবতা, এই যে দুই বাস্তবতা, এর মধ্যে আসলে এত পার্থক্য কেন বা কোথায় গলতটা আছে, আপনি কি দেখছেন? শোনেন, রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল বলেই পুরো অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আগের সরকারের, পতিত সরকারের শেষের দিকগুলোতে, অ্যাকচুয়ালি বিশেষ করে করোনার পরের থেকেই এই যে দ্রব্যমূল্যের অসহ্যকর যে পরিস্থিতি, সেটা কিন্তু এই সময়ে ছিল। প্রত্যাশা ছিল এবং খুব স্পষ্টই যে একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার আসলে একটা ঠিক তাৎক্ষণিকভাবে না হলেও একটা পরিবর্তন আসবে, বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয় বা ইত্যাদি। এখানে দ্রব্যমূল্যের বৃদ্ধির ব্যাপারে দুটো জিনিস, একটা হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড। হ্যাঁ, সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই, মোটামুটি দেখা যাচ্ছে যত কঠিন বিষয় হোক, কৃষি উৎপাদন বা অন্যান্য জিনিস, আমরা কিন্তু তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়িনি, ওই হাওরে কিছু ধান কিছু ডুবে যাওয়া ছাড়া। হ্যাঁ, এছাড়া কিন্তু আমাদের ধানের ফসল বা ইত্যাদি অন্যান্যগুলো ঠিক আছে। কিন্তু
ডিম্যান্ডের ওখানে সমস্যা হয়ে যাচ্ছে। ডিম্যান্ডের সমস্যা হচ্ছে এই যে আমার পেটে ক্ষুধা আছে, অ্যাপিটাইটও আছে, কিন্তু সামনে ভালো খাবার নেই, একটা পরিস্থিতি। আর একটা পরিস্থিতি হচ্ছে আমার সামনে খাবার নাই কিন্তু আমার অ্যাপিটাইট আছে, হ্যাঁ, এই ধরনের একটা ব্যবস্থা। ডিমান্ডের এখানে সমস্যাটা হচ্ছে যে আমার পার্চেজিং পাওয়ার নাই, আমার পার্চেজিং পাওয়ার কমে যাচ্ছে, আমি কিনতে পাচ্ছি না। কারণ পার্চেজিং পাওয়ার কমে যাচ্ছে কী করে? কিছুক্ষণ আগে যেটা আমি বলতেছিলাম, সরকার থেকে যে সমস্ত সোশ্যাল সেফটি নেটের যেসব টাকাগুলো দেওয়া হতো বা যা দেওয়া হতো, অধিকাংশ কিন্তু যার হাতে তার হাতে পৌঁছাতো না, মাঝখানে একটা পিলফারেজ হয়ে এদিক ওদিক যেত। করোনার সময় আমরা যে 20,000 আর 30,000 কোটি টাকার যে ইয়েটা ইনসেন্টিভ হয়েছিল, ওই 30,000 কোটি টাকা কিন্তু ঠিকই ব্যাংকেরা নিয়ে চলে গেছে। কিন্তু এই 20,000 কোটি টাকা কিন্তু দেওয়া যায়নি, মানে দেওয়া হয়নি, কারণ ব্যাংকের এমন আইন কানুন নিয়ম, ও ব্যাংকে সেই টাকা নিতে পারতেছিল না। তারপরে সেইটাকে এখনও পর্যন্ত বেশ কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হচ্ছে। অর্থাৎ যাওয়াটা, অরিজিনাল মানুষের কাছে টাকা যাওয়াটা হচ্ছে সবচাইতে বড় সমস্যা। এবং এই মধ্যবর্তী যে পিলফারেজ, ওই কিছু ব্যাংকের লোক টাকা নিয়ে নিচ্ছে, সমাজ কল্যাণের লোক টাকা নিয়ে নিচ্ছে, ও নিয়ে নিচ্ছে, দালালরা নিয়ে নিচ্ছে, ইয়েরে যাচ্ছে তারা যাচ্ছে করছে, এইটা ওর পার্চেসিং পাওয়ারটা কমে যাচ্ছে বা গেছে। ওইটাকে ঠ্যাক দেওয়ার দরকার এই জন্যেই যে এই নিম্ন মধ্যবিত্ত বা এই মানুষের এইটার থেকে সাশ্রয় দেওয়ার 3টে পথ। একটা হচ্ছে তাকে যে সোশ্যাল সেফটি নেটে যা দিচ্ছি সেটা যেন সরাসরি সে পায়, এখানে পিলফারেজটা কমাতে হবে। এই যে আপনার কার্ড সিস্টেম, এটা যদি ডিজিটাল পদ্ধতির সিস্টেমে ঠিক ওই ব্যক্তির কাছে সরাসরি যদি যায়, তাহলে এখানে ওর এই লেভেলের ওর কি বলে পার্চেজিং পাওয়ারটা প্রোটেক্টেড হবে। দ্বিতীয় প্রোটেকশান হবে পার্চেজিং পাওয়ারের শিক্ষার স্বাস্থ্যে। আমি যে বিনিয়োগ করছি সেই বিনিয়োগের থেকে আমি রেজাল্ট পাচ্ছি না, এবং পাচ্ছি না তো একটা ক্ষতি। এর তৃতীয় বড় ক্ষতি হচ্ছে ওই শিক্ষার স্বাস্থ্য খাতে আউট অফ পকেট খরচ অভিভাবকেরও বাড়তেছে, রুগীরও বাড়তেছে, ওর পার্চেসিং পাওয়ার কমে যাচ্ছে। কারণ ওর যদি ছেলের স্কুলে টিচার পড়াই যদি দিত, সারাদিনের পড়া সারাদিনে যদি পড়াই দিত, আমরা তো ছোটোবেলায় তাই করেছি, স্কুলেই পড়াশুনো করেছি, বাসায় এসে ঘুমাইছি, পরের দিন আবার হোমওয়ার্ক করে নিয়ে গেছি। এখন টিচার পড়াচ্ছে না, ক্লাসে পড়াচ্ছে না, বিকেলবেলা বাধ্যতামূলক করে ফেলছে বহু স্কুল, বিকেলবেলা পড়বি আলাদা করে এবং টাকা দিবি। এই যে বিকেলবেলা ওর পড়তে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, এক হচ্ছে ওর কোনো রিল্যাক্স টাইম থাকছে না, স্কুলে বসে ঘ্যানর করতে হচ্ছে, আবার ওদিকে বিকেলবেলা পড়তে হচ্ছে এবং টাকা দিতে হচ্ছে। এটা কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে অভিভাবকের। 1375 টাকা দিয়ে আমি বই ফ্রি দিচ্ছি, কথা ছিল এই বই পড়লেই হয়ে যাবার কথা, কিন্তু এই বই এমনভাবে বানিয়েছি তার কোনো সিলেবাস বানান টানান তো আছেই। তার চাইতে বড় কথা হচ্ছে কি, এই বই পড়া দরকার নাই, গো টু গাইড বুক। গাইড বুকনে বিরাট একটা সিন্ডিকেট বানিয়ে গাইড বুকের থেকে পয়সা নিচ্ছে, আর ওই গাইড বুকের পিছনে আমরা একটা হিসেব করে দেখেছি 39,000 টাকা বই কিনতে হয়, মানে গাইড বই কিনতে হয়, এবং গাইড বই না কিনলেও পড়াশোনা হবে না। আপনি যে কোনো স্টুডেন্টের ঘরে যেই দেখেন এতটা হচ্ছে গাইড বুক, এটা ওটা আউট অফ দি পকেট এক্সপেন্ডিচার, তাই না? এই গাইড বই যদি না কিনতে হতো, শিক্ষক যদি ক্লাসে পড়াতেন, তাহলে শিক্ষকের এখানে অনেকটা আউট অফ পকেট খরচটা কমে যেত। একই অবস্থা স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই। হাসপাতালে চিকিৎসা দেবেন, ডাক্তার এখানেই রুগী দেখবেন, ওর রাস্তা চিকিৎসা যা লাগে দেবেন, তা না দিয়ে উনি দেখছেন না, উনি খুব ব্যস্ত, উনি রাত 12টা 1টা পর্যন্ত ওই ওনার ক্লিনিকে কাজ করেন, এখানে এসে শুধু ব্যস্ত। আর ওই কিছু বললে বলে কি ক্লিনিকে যাইবে, ক্লিনিকে না গেলে ডাক্তার তো ভালো করে দেখবে না বা পারবে না, ওটাও একটা আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাড়তেছে রুগীর। অথচ রুগীর মৌলিক অধিকার চাহিদা ছিল, আমি ট্যাক্সের টাকা দিয়ে হাসপাতাল খুলেছি, ট্যাক্সের টাকা দিয়ে মেশিন কিনে দিয়ে ডাক্তারের পৌঁছিয়ে দিয়েছি, বেতন দিচ্ছি, তারপরেও তার মানে বোঝা যাচ্ছে যে আমার লোকের ওই আউট অফ বড় অংশ দুর্নীতিতেও জড়িত। এইটাই আর কি, আমি দুর্নীতি বা নানানভাবে হোক আমার আউট অফ এক্সপেন্স আছে। আমি পয়েন্টটা কিন্তু পার্চেসিং পাওয়ারটা নিয়ে, আমার অভিভাবকের যদি এই শিক্ষার পিছনে যদি আউট অফ পকেট খরচ না করতে হতো,
আমার এই সাধারণ একজন রুগীর মানে রুগী আর কি নাগরিক, তার যদি আউট অফ পকেট এই স্বাস্থ্যের যদি খরচ না করতে হতো, তাকে যদি ব্যাংককে না যেতে হতো, তাকে যদি আরেক দেশে না যেতে হতো, এই টাকাটা সেভ হতো, হলেই ওর পারচেজিং পাওয়ারটা ইনট্যাক্ট থাকতো। সুতরাং এখানে মেন কাজ হচ্ছে পারচেজিং পাওয়ার বাড়াতে হবে। পারচেজিং পাওয়ার বাড়াতে গেলে সুশাসন, ওই যে ইভেন সরকারি অফিস থেকে যে জিনিস সে ফ্রি পায় তার পাওয়ার কথা, সেখানে যদি নায়েব বলে তোমার এই কাজ এটা হবে 20,000 টাকা দিবা আলাদা, এটা তো একটা পারচেজিং পাওয়ারের উপরে হাত পড়লো। এসি ল্যান্ডের তো দায়িত্ব ওর কাছে আসলে ওর কাজটা করে দেওয়ার কথা, ও তো সেবা প্রতিষ্ঠান। হ্যাঁ, বিচার বা সবাই যে যেখানে আছে, ইভেন পুলিশ তার থানায় বসে ওর নিয়মকানুন দেখার কথা, ওর আইন শৃঙ্খলা দেখার কথা, কিন্তু সে বলছে বসে কই আমার কাছে নালিশ করতে আসে নাই। নালিশ করতে আসলেই ওর কাছ থেকেও পয়সা নেবে, আর ওই যে আরেকজন যার বিরুদ্ধে হবে তার কাছে, অর্থাৎ ও কিন্তু এখান তো পয়সা সাক করতেছে, আমি যেটা বলি অন্যভাবে। হ্যাঁ, পারচেজিং পাওয়ার কমাচ্ছে, আইন সেবা পাওয়ার ক্ষেত্রে পাচ্ছে। সুতরাং এই সব জায়গায় 3টে জায়গায় সুশাসন। জমি মানে যেমন আমি যে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারটাতে বলি, আগে বৃদ্ধি পাওয়ার কারণটা কি? রাজশাহীর 12 টাকার আলু উৎপাদনকারী খুব কষ্টে ফড়িয়ারা তারে 12 টাকার বেশি দিচ্ছে না, সেই আলু এই আপনার পাশে এই যে কাবরান বাজারে এই 47 টাকা বিক্রি হবে কেন? এই মাঝখানের 35 টাকা কোথায় গেল? কার টাকা? সেটা কমাতে পারলাম কিনা? 5ই আগস্টের আগেও যদি 35 টাকা এক্সট্রা খরচ হতো, এখনো যদি দেখি সেই এক্সট্রা 35 টাকা খরচ হচ্ছে, আমার জিনিসের দাম কমে আসার কথা না? যদি ওইটা না হতো তাহলে তো আমি 12 টাকার আলু নিশ্চয়ই 15 বা 16 টাকায় পেতে পারতাম। তার চেয়েও বড় কথা যে এই 47 টাকার মধ্যে কৃষক যদি পেত। হ্যাঁ, সেটাই তো বলছি, কথা ওইভাবে যাচ্ছে। ও যদি পেত, ও 47 টাকার, আমি এখানে 47 টাকায় কিনছি, তো ও তো 30 টাকাও পাইতো, তাহলে তো ওর পারচেজিং পাওয়ার বাড়তো। আর আমি ফিক্সড ইনকামের লোক, আমি এই 12 টাকা বেশি দিতে আমার অসুবিধে হতো না। কিন্তু আমি দেখছি যে সেও পাইনি, আমিও পাইনি, মাঝখানে পড়ে কেউ একজন নিচ্ছে। সেই কেউ একজন নিচ্ছে, এইটা যদি সিস্টেমে আমি যদি বন্ধ না করতে পারি, তো তাহলে পারচেজিং পাওয়ার আমার কারোরই দাঁড়াবে না, ঠিক থাকবে না। এবং পারচেজিং পাওয়ার ঠিক না থাকলে উৎপাদন হবে না। এই মানে উৎপাদিত জিনিসের মানে ডিমান্ড যেটা বললাম, ওই ডিমান্ডের এটা সৃষ্টি হবে না। ডিমান্ড সৃষ্টি না হলে উৎপাদন হবে না, উৎপাদন না হলে ওনার বড় ইন্ডাস্ট্রিও ভালো চলবে না, এবং সব দিকে একটার সাথে একটা লিঙ্ক আপস, ক্রাউডিং ইফেক্ট। তো এই দিকেই লক্ষ্য রাখা আর কি। নিশ্চয়ই। সুলতান মাহমুদ, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্লেষণ করছিলেন যে সুশাসন বা যে রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি, অপশাসন, এগুলো যেহেতু অর্থনীতির বাস্তবতায় এখনও আমাদের এক্সিস্ট করছে, মানুষ আসলে কেমন আছে? নিত্যপণ্যের বাজারের এই অস্থিরতার তো লাগাম টানা যাচ্ছে না। এইটাতে আসলে নীতিগত দুর্বলতা নাকি সরবরাহ ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা আছে? আপনি কি বলবেন? আর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না, অর্থনীতিতে তো চাপ বাড়ছে, মানুষ আরও গরিব হচ্ছে, বা এটাও তো সরকারের উপর একদম ইমেজ সংকটও তৈরি করছে। ধন্যবাদ। আপনি শেষ শব্দ যেটি বললেন, ইমেজ সংকট, আগে দেখতে হবে আমার ইমেজ আছে কিনা, তারপরে তো সংকটের ব্যাপার। আমি ইমেজ কোথায় দাঁড়িয়ে আছে আমার সরকারের, আমার দেশের, সেটিকে আগে দেখতে লাগবে। আমি একটু পেছন থেকে শুরু করে আমি যেখানে শেষ করেছিলাম সেটি হলো শেয়ার বাজারের কথা বললাম। আপনার অর্থনীতিতে কর্মসংস্থান আপনি যখন তৈরি করতে থাকবেন, তখন ঋণ হলো পজিটিভলি, আপনাকে ঋণ প্রবাহটা বাড়তে থাকবে। কিন্তু আপনার ঋণ প্রবাহ ঋণাত্মক ধারায় চলে গেছে, যেখান থেকে ধনাত্মক হতে পারত সেটি ঋণাত্মক ধারায় চলে গেছে। তার মধ্যে দিয়ে প্রকাশ পায় যে আপনার শিল্প বিনিয়োগ বা কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে গেছে, থেমে গেল। আপনার আরেকটি কারণ কি? সেটি হলো শিল্পের বিনিয়োগ কেন কমবে না? শিল্প তো চলছে, এক্সপানশন হতে পারে, ছোট ছোট হতে পারে, মাঝারি যেগুলো আছে বিএমআরই হতে পারে, পুরনোগুলো হচ্ছে না কেন? আপনার ব্যাংক ব্যবস্থা থেকে সরকার যখন ঋণ বাড়িয়ে দেয়, তখন কি হয়? সরকার অতি সুদে ঋণ নেওয়া শুরু করে। কিভাবে? সেন্ট্রাল ব্যাংকের ইনস্ট্রুমেন্ট যখন পলিসি রেট চলে যায় 12%,
পলিসি রেট যখন 12% চলে যায় তখন কমার্শিয়াল রেট কোনো অবস্থাতে 14, 15, 16 নিচে আসতে পারে না। 16 যদি আপনার কাছে প্রকাশ্য রেট থাকে কমার্শিয়াল ব্যাংকের, সেটি নানান চার্জ যোগ হয়ে সেটি 20-22-এ চলে যায়। তো 20-22% যদি আপনার ইন্টারেস্ট গুনতে হয়, তারপরে তো হিডেন কত কিছু আছে সেটি আমরা জানি। এরপর ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে, তারপর আপনাকে কোথায় চাকরি দেবে, তারপর এই যে নানান গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আপনি যেখানে যাবেন সেই দরজাতে উৎকোচ, এরপর সেখান থেকে আপনি কি প্রোডাকশন করবেন, কত % প্রোডাকশন করবেন, কিভাবে বেতন দেবেন। অতএব কর্মসংস্থান কিন্তু আপনার হচ্ছে না। আপনি সাধারণ মানুষের আয়ের কথা বলছিলেন, মজিদ ভাই খুব একটার সাথে আরেকটাকে কিভাবে লিঙ্ক করে দেখিয়ে দিয়েছেন যে আসলে মানুষ কোথায় কোথায় তার পকেট শূন্য হচ্ছে। মানুষের আয় কিন্তু বাড়ে নাই। আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল করে, বেতন কমিশন করে ডক্টর জাকির আহমেদ খানের নেতৃত্বে যে কমিশন করে দিয়েছেন, তারা সুপারিশ দিয়ে গেছে। এখন আপনি সেটিকে আস্তে ধীরে যেভাবেই বাড়ান না কেন, কত সংখ্যক আপনার এই 18 কোটি মানুষের মধ্যে কতজন সরকারি কর্মকর্তা কর্মচারী, বাকিরা কারা? আপনি তাদের বাড়িয়ে দিলেও অন্যদের মধ্যে তো বৈষম্য, আয় বৈষম্য তৈরি হয়ে যাবে। তখন তো ওই নজরুলের কবিতা আবৃত্তি করতে লাগবে, তোমরা রইবে তেতালার পরে আমরা রইব নিচে, অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সরকারকে তখন সেই গান শুনতে লাগবে। তো আপনাকে আয় বৈষম্য কমাতে লাগবে। আয় বৈষম্য কমানোর জন্য কি করতে লাগবে? এই যে মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে, একদিকে সরকারের পলিসি রেট 12%, আর গিয়ে আপনার যখন সঞ্চয়পত্রে সে ইনভেস্টমেন্ট করতে চায়, সেই সঞ্চয়পত্রের বিভিন্ন স্ল্যাবে 8-9% করে সে পাচ্ছে। অতএব আপনার যে গচ্ছিত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী বা প্রবাসী, তাদের টাকাটা যে রেখে সেখান থেকে সঞ্চয় করে খাবে সেটিও না, তার মূল সঞ্চয় ভেঙে খেতে লাগছে। আপনি কতটা হৃদয় বিদারক আপনি দেখবেন, আজকে ট্রাক সেলের পেছনে গতকাল থেকে শুরু হয়েছে, একজন শারীরিক প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী ছেলেকে পায়ে শিকল বাঁধা অবস্থায় তার নানি তাকে ওই গাড়ির পেছনে ছুটতে হয়েছে। প্রথমে এক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায় ছুটে তারপর লাইনে দাঁড়িয়ে তাকে কি করতে হয়েছে, 720 টাকার আইটেম তাকে 490 টাকায় কিনতে হচ্ছে। এইটুকুর জন্য তাকে ওই যে ছেলেটি ঘরে শারীরিক প্রতিবন্ধী, তাকে শিকল আটকানো, তাকে রিকশায় করে নিয়ে ছুটে বেড়াচ্ছে। এখান থেকেই দৃশ্যমান অর্থনীতিতে দরিদ্র মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের আমি একসময় এক্সাম্পল দিয়ে বেড়াতাম যে মিয়ানমারে অং সান সূচি যখন গৃহবন্দী, তখন সামরিক জান্তা সরকার চালাচ্ছিল মায়ানমার। তখন আমি সৌভাগ্যক্রমে একবার সেই দেশে গিয়েছিলাম একজন সরকার প্রধানের সাথে। বেগম খালেদা জিয়ার একটি সরকারি সফর ছিল, সেখানটাতে গিয়ে দেখেছিলাম সেখানে দুটি ক্লাস, একটি মিডল ক্লাস আর একটা হলো একেবারে লোয়ার ক্লাস। মিডল ক্লাস বলতে কোনো কিছু ছিল না, কেউ প্যারাডো হাঁকিয়ে চলে যায় আর কেউ রাস্তার পাশে ছোট্ট শানকিতে এইটুকু করে খায়। দুটি গ্রুপ তৈরি হয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপটও কিন্তু ডে টু ডে সেই দিকটাতে আমরা এখনও পর্যন্ত কেউ নিয়ে যেতে চাচ্ছেন বলে মনে হয়, যদিও সরকার সচেতন, সরকার নানানভাবে চাইছে যে নানান কর্মসূচির মধ্য দিয়ে বা বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সাপোর্ট দিতে। কিন্তু আপনি কতক্ষণ আমাকে এই আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখবেন? আমাকে যদি কর্মক্ষম করতে না পারেন, আগে আমরা দেখতাম রাস্তাঘাটে আমরা বলতাম কাবিখা কাবিটা, কাবিখা কি? কাজের বিনিময়ে খাদ্য, কাবিটা কাজের বিনিময়ে টাকা। গ্রামগঞ্জে কাজ হতো, সরকারের প্রকল্প ছিল, তার মধ্য দিয়ে মানুষের কর্মসংস্থান হতো। এখন উন্নয়ন প্রকল্পে যখন আপনি ছেটে ফেলবেন, যেটি ইন্টারিম গভর্নমেন্ট যেটি করেছে, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি উন্নয়ন প্রকল্প না থাকে, আপনি মেগা প্রকল্প করলেন না। যেটি মজিদ ভাই বলছিলেন যে রাস্তাঘাট করেছে, যদিও উন্নত দেশের সারিতে ফিরতে হলে আপনাকে দ্রুতগামী যান, এই মেট্রো রেল, তারপরে দ্রুতগামী সব যানবাহন চালাতে লাগবে। আমার
নদীমাতৃক দেশ, সেখানটাতেই আমি করতে পারতাম। এটি প্রাগৈতিহাসিক যুগ থেকে এটি যেহেতু হয়ে আসছে, এখন এটিকে আপনি দমিয়ে রাখতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে লাগবে? আপনাকে উন্নয়নের কাজটা সরকারের পাশাপাশি বেসরকারি কাজের দ্বার উন্মোচন করে দিতে লাগবে। ফ্যাক্টরি হবে, মিল হবে, কারখানা হবে, বন্ধ মিল কারখানা যেগুলো গেছে সেগুলোকে আবার চালু করতে লাগবে। আর একটা হলো এই যে কাজের বিনিময়ে খাদ্য দিয়ে সরকার কি করতে পারে, একেবারে নিম্ন শ্রেণীর মানুষকে হাতে কাজ তুলে দিতে পারে। আমি কোনো অবস্থাতেই সরকার বাহাদুর হয়তো বা তার সমর্থকরা হয়তো তির্যক দৃষ্টিতে তাকাবেন, কিন্তু তারপর আমি বলতে চাই, আপনি ফ্যামিলি কার্ডের এই বছরে 2,500 টাকা দিয়ে কাউকে স্বাবলম্বী করতে পারবেন না। আপনি কৃষক কার্ড কারা পেয়েছে? আপনি গ্রামান্তরে যান, গিয়ে দেখবেন কৃষক কার্ড তারা পেয়েছে, প্রকৃত কৃষক যিনি, তিনি তার হাতে কৃষক কার্ড পৌঁছায়নি। কৃষক কার্ড পৌঁছেছে দলীয় নেতাকর্মীদের হাতে। কৃষক কার্ড পৌঁছেছে যে আপনাকে ওই এমপিকে সাপোর্ট দিয়েছে, যার 10 একর জমি আছে, তার কাছে কৃষক কার্ড পৌঁছেছে। ওয়ার্ড বিএনপি নেতার কাছে পৌঁছেছে, থানার নেতার কাছে পৌঁছেছে, বা তার চেলাচামুন্ডার কাছে পৌঁছেছে। প্রকৃত যিনি কৃষক, তার কাছে যদি কৃষক কার্ড না পৌঁছায়, তাহলে প্রধানমন্ত্রীর এই যে স্বপ্ন কৃষকদেরকে স্বাবলম্বী করবার যে প্রচেষ্টা, সেটি তো হবে না, সেটি তো রণভঙ্গ হয়ে যাবে। আপনাকে এই জায়গাগুলোতে, যেটি মজিদ ভাই বলেছেন, সোশ্যাল সেফটি নেটের আওতায় বা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আপনাকে যার জন্য করছেন তার হাতে পৌঁছাতে লাগবে। সেটি যদি নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য আপনার কখনো বাস্তবায়ন হবে না। দরিদ্র মানুষকে আপনি এই ট্রাক সেলে আপনি যে পণ্যগুলো খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন? যে পণ্যগুলো আমাকে ইম্পোর্ট করতে লাগে, যেগুলো সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত, যে পণ্যগুলো লাফিয়ে লাফিয়ে দাম বাড়ে। কোনটা? চিনি। আমার 95% ইম্পোর্ট ওরিয়েন্টেড। আমার ডাল এর প্রায় 99% আমাকে ইম্পোর্ট করতে লাগে। আর কি? আপনার ভোজ্য তেল 90%, মোর দ্যান 90% আমাকে ইম্পোর্ট করতে লাগে। এগুলো তারা নিয়ন্ত্রণ করে, কতগুলো সিন্ডিকেট। আপনি এই পণ্যগুলোকে যদি মানুষের হাতে ন্যায্য মূল্যে তুলে দিতে চান এবং সরকারকেও সাশ্রয় করতে চান, তাহলে আপনাকে টিসিবিকে ভাইব্রেন্ট করতে লাগবে। এখন টিসিবি কি করছে? এই যে যারা বাজার থেকে বা বাইরে থেকে বাল্ক ইম্পোর্ট করে, এখানে পরিশোধন করে, আপনি তাদের কাছ থেকে বাজার মূল্যে কিনছেন, কিনে তারপরে সাবসিডি দিচ্ছেন। কেন? আপনার সংস্থাটাকে যদি আপনি শক্তপোক্ত করেন, আপনি যে টাকা সাবসিডি দিচ্ছেন, এখান থেকে তো আপনি সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়াতে পারেন। আপনি যদি কোনো কোম্পানি, আমি কারো নাম বলছি না, কোনো কোম্পানির প্যাকেটজাত 2 লিটারের তেল বা 1 লিটারের তেল আপনি 200 টাকায় কিনে সেটিকে যদি 130 টাকায় দেন, আপনি 70 টাকা গভর্নমেন্ট কোষাগার থেকে দিচ্ছেন। কিন্তু আপনি এটিকে যদি টিসিবিকে ভাইব্রেন্ট করেন, আপনার যদি টার্গেট থাকে যে আগামী অর্থ বছরে আমি এত লোককে এই সুবিধাটা দেব, তাহলে আপনি সেটি ইম্পোর্ট করেন। আপনি ওই ডাল, ওই চিনি ইম্পোর্ট করেন। আপনার প্রতিষ্ঠান, যেটি মজিদ ভাই বলছিলেন যে আপনি গ্যাস খুব খনন করবেন না, গ্যাস খুব খনন না করে ওই এলএনজির উপরে নির্ভরতা, কারণ ওখানে কমিশন আছে, কারণ ওখান থেকে আসলে আমার পেট মোটা তাজা হয়ে যাবে, গরিব মারা যায় যাক। আপনার চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের 15টি কল রয়েছে, সেগুলোকে আমরা পরিকল্পিতভাবে মেরে ফেলেছি। 5টি কল নিবু কোনোভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, তারপর তার কস্টিং দেখাচ্ছেন কত। আপনি বাজারে যদি চিনি কেনেন 105 টাকা কেজিতে, যে চিনির যদি আপনি ইম্পোর্ট থেকে পরিশোধন, ইম্পোর্ট থেকে বন্দরে খালাস এবং তারপরে পরিশোধন সব শেষ করে যদি কস্টিং দেখেন, কোনো অবস্থাতে 50 টাকার উপরে যেটির কস্টিং হয় না, সেটি আপনি বিক্রি করছেন 105 টাকা। আমার ট্যারিফ কমিশনের কাছে যখন আমি প্লেস করি, ট্যারিফ কমিশন কোনো কর্তা ব্যক্তি সেখানটাতে বসে আছেন, কখন আসিবে বধূ আমি তাকে বরণ করিব। এই বরণ করবার জন্য তার মাঝখানে তার একটি সেখান থেকে হানি পাওয়ার একটি জায়গা তৈরি হবে, এবং গিয়ে এটির রোশানল পড়বে কোথায়, চাপটা পড়বে কোথায়? নিম্ন আয়ের মানুষের মধ্যে। আপনি তো 5 কেজি কিনতে পারেন, যিনি 5-6 টাকা কেনে তার অবস্থা কী? অতএব এই জায়গাগুলোতে আমি যেটি বলছিলাম, চিনিকলগুলোকে আপনি আপনার যেটি আছে সেটিকে যদি আপনি উৎপাদনক্ষম করেন, এবং সেটি শরীরের জন্য ভালো, সরাসরি আখ থেকে আপনার সেই চিনিটি হয়, আপনি কেমিক্যাল রিফাইন করে আপনি মানুষকে খাওয়াচ্ছেন, রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন, তাহলে
আপনার এই পরনির্ভরতা বাড়তে লাগে না। মজিদ ভাই যে আলুর কথা বলছিলেন, আমি একটু বলে রাখি, আলু আপনার কৃষকের যেগুলো আমার হোম গ্রোন প্রোডাক্ট, আপনি সবজির কথা বলেন, আপনি ডিমের কথা বলেন, আপনি মুরগির কথা বলেন, আমার আলুর কথা বলেন, পেঁয়াজের কথা বলেন, আমার টার্গেট কত, আমার লাগে কত, আমার চাল ধানের কথা বলেন, আমার লাগে কত আর আমার ঘাটতি কত, সেটি যদি আপনি ফাইন্ড আউট করেন এবং সেটি যদি আপনি চাহিদা অনুযায়ী প্রোডাকশন হবে, এর বাড়তি প্রোডাকশন করা যাবে না, এই জায়গায় যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়ে 16 থেকে 18 টাকা। এটি যখন আপনি কোল্ড স্টোরে ঢুকান, তার সাথে আরও 8 টাকা যুক্ত হয়। সেই আলু যখন কৃষক ক্ষেতের ভিতরে ফেলে রাখে, কোল্ড স্টোরেজে জায়গা নাই, কারণ আপনার যে পরিমাণ আলু দরকার তার চেয়েও 30 লাখ মেট্রিক টন আলু বেশি উৎপাদন হয়েছে। যখন সারপ্লাস, যেটি উনি বলছিলেন ডিমান্ড এবং সাপ্লাই, ডিমান্ডের চেয়ে যখন সাপ্লাই বেশি হবে তখন দাম কমে যাবে, অর্থনীতির সাধারণ থিওরিতে দাম কমে যাবে। আলুর জায়গাটা ওরকম হয়েছে। আবার যখন আপনি ডিম যে প্রত্যেকটি ডিমের কস্টিং দাঁড়ায় মিনিমাম 9.5 টাকা, সেই ডিম গত 8 মাস ধরে খামারিরা, প্রান্তিক খামারি থেকে উৎপাদকরা বিক্রি করেছে 7.5 টাকা, 60 টাকা 30 পয়সা। 8 মাস যদি এই প্রতি ডিমে 2 টাকার 20 পয়সা লোকসান গুনতে হয়, সেই খামারি আর থাকে নাই, মরে গেছে খামারি, ছেড়ে দিয়েছে তার ব্যবসা, গুটিয়েছে সেটি লোকসান করে। এখন সবজির দাম বেশি, 100 টাকা কেজি যখন সবজি, তখন মানুষের চোখ পড়েছে ডিমের উপরে। একদিকে ডিমের প্রোডাকশন কমে গেছে, অন্যদিকে ডিমের চাহিদা বেড়ে গেছে। এখন তার প্রেক্ষিতে একটি বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ডিমের ঘাটতি তৈরি হওয়ার পর কি হয়েছে, যখন চাহিদা বেশি, বিক্রেতারা সেই দিকে ছুটেছে উৎপাদকদের কাছে, উৎপাদকরা সেই 7.5 টাকার ডিম এখন বিক্রি করছে 10.5 টাকা। আমি কোনো অবস্থাতেই মানতে চাই না এখনকার কৃষক যে কম মূল্যে যে পণ্যগুলো প্রোডাকশন চাহিদা এবং সরবরাহের সাথে মিল আছে সেগুলো কম দামে বিক্রি করেন, আমি মনে করি না। কারণ আমাদের কৃষকরা এখন অনেক সচেতন, তারা যেখানে লাভ আছে সেই পণ্যে যায়, যেখানে লাভ নাই সে পণ্য থেকে সুইচ করে। অতএব কৃষকরা পাচ্ছে। মাঝখানে আপনাকে সাপ্লাই চেইনটাকে যতক্ষণ পর্যন্ত শক্ত না করতে পারবেন, স্বাভাবিক না করতে পারবেন বা আধুনিক করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই যে মধ্যস্বত্বভোগী যে জায়গাটা আমরা বলে থাকি, একটি সবজি মহাস্থানগড় থেকে বগুড়ার একটি বড় হাব সবজির, সেখান থেকে একটি সবজি কৃষক থেকে আমি ক্রেতা পর্যন্ত আসতে 7টি হাত বদলায়। যখন 7টি হাত বদলায়, প্রতিটি হাতে আপনার লাভের ব্যাপার আছে, এরপর তার আপনার পচন আছে, এরপরে তার গ্রেডিং আছে, এর সাথে এই যে বাড়তি ভাড়া, যে ভাড়া ছিল 15 থেকে 18,000 টাকা, সেটি যখন 30,000 টাকায় সেই ট্রাক এসছে, তো ওই পণ্যের উপরে সেটি গিয়ে পড়েছে, তো সেখানটাতে বেড়েছে। তো এই জায়গাগুলোতে যদি আপনি স্বাভাবিক করতে পারেন, সরকার বাহাদুর যদি এই জায়গাগুলোকে কমাতে পারে, তাহলে কিন্তু আপনার এই যে নিম্ন আয়ের মানুষের যে ত্রাহি অবস্থা, সেটিকে কিন্তু অনেক রাশ টেনে ধরতে পারে। সুলতান মাহমুদ একদম পরিষ্কার করে বিস্তারিতভাবেই বলেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনার কাছে একদম শেষ প্রশ্ন, আমরা একদম শেষ কয়েক মিনিটের মধ্যে আছি, বাজেট আসছে সামনে, কোন বিষয়টাকে আসলে সরকারের মোটা দাগে চ্যালেঞ্জ দেখছেন বা অগ্রাধিকার দেওয়া উচিত? অনেকগুলো বিষয় রয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি সহায়তা, কর্মসংস্থানের ব্যাপার রয়েছে। মোটা দাগে চ্যালেঞ্জগুলো আসলে কি, সংক্ষেপে যদি একটু বিশ্লেষণ করতেন। উৎপাদন বাড়াতে হবে, ব্যবসা অর্থনীতিকে ভাইব্রেন্ট করতে হবে। এইটা করতে যেয়ে যা যা করা দরকার, কারণ আমি আবার বলছি, অর্থনীতি যদি সচল করতে পারি তাহলে ওই ডিম্যান্ড সাপ্লাই বা আরও যত যা সমস্যা এগুলো সব কমে যাবে। সেই জন্যই প্রথমেই হচ্ছে ওই যে ইন্নামাল আমালু বিন নিয়াত, এইটা দিয়ে ওই বাজেট বক্তৃতা শুরু করতে হবে, যে আমি আমার দৃষ্টিভঙ্গি, আমার যে প্রতিশ্রুতি আমি এতে দিয়েছি ইশতেহারে, সেইটা প্র্যাকটিক্যালি আমি করতে পারতেছি কিনা, করবো কিনা। না আমার মাথায় যদি আবার এমন আসে যে কূপ খননের দরকার নেই, এলএনজি সহজে পাওয়া যায়, এই ইন্নামাল আমালু বিন নিয়াত বলছি, এখানে দৃষ্টিভঙ্গিটা ঠিক করার ব্যাপারটাই হচ্ছে ইম্পর্টেন্ট হবে। সেই থেকেই আমি ওই যে শিল্পের বা এই কথাগুলো বলতেছি, একটা জিনিস যেমন আমি এটা বলে শেষ করি, সেটা হচ্ছে আপনি দেখেন ওই যে আমি বলছিলাম ইনফরমাল সেক্টর, কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প, তারা যেসব জিনিস তৈরি করতো নিজেরা, তার অত লাগে না, বিরাট পুঁজিও লাগে না, বিদ্যুৎ এত কিছু লাগে না, সে কিন্তু ঘরে বসে এটা করতে পারে।
সেই সব জিনিসগুলো সব বড়রা করতেছে। ওই মুড়ি বা ওই একটা পেশেন্ট, মানে আপনি এমন কোনো জিনিস দেখবেন না বড় বড় কয়েকটা কংগ্লোমারেটের কাছে, তারা সবই করতেছে। অর্থাৎ ওর যে নিত্য নৈমিত্তিক যে সব ব্যবসাগুলো ছিল, যে কাজগুলো সে করতে পারতো ঘরে বসে, যে মহিলা যে কাজটা করতে পারতো, সেই কাজগুলো সব এই বড়রা তার আধুনিক মেশিন এনে সে আধুনিকভাবে ব্যাংকের থেকে পুঁজি নিয়ে সেই পুঁজি লোপাট করে দিয়ে হোক আর যেভাবে হোক সে এই ব্যবসাটা নিয়ে নিছে। আর ও দিন দিন আরও বেকার হয়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমার থাকবে যে সকল মানুষের, অর্থনীতির সকল চালকের যেন একটা সমন্বিত একটা পদক্ষেপে আনা যায়। এই যাওয়ার পথটা একদিনই দুদিনই হবে না, কিন্তু একটা দর্শন নিয়ে এগোতে হবে। ওই যে বলছে আই হ্যাভ এ প্ল্যান, আই থিঙ্ক দ্যাট প্ল্যান হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড। দৃষ্টিভঙ্গি আমি করব কি না, আপনাদের এই যে দেশ ভাবনাটা দেশগত হতে হবে। ভাবনাটা আমার সীমাহিত সীমাবদ্ধ, আমি আর দলীয় শব্দটা ব্যবহার করলাম না, কিন্তু এটা হতে হবে, দেশ ভাবনা হতে নিশ্চয়ই হবে। দেশের জন্যই ভাবতে হবে। জি নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যেও। সুলতান মাহমুদ, আরেকদিন নিশ্চয়ই আপনার বিশ্লেষণ শুনবার প্রয়াস থাকবে। অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। দর্শক, আজ বর্তমান অর্থনীতি এবং আগামীর বাংলাদেশ নিয়ে অর্থনীতির খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে বুঝবার চেষ্টা করছিলাম। চ্যালেঞ্জ রয়েছে অনেকগুলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে এমন প্রত্যাশা নিয়েই আজকের মতো দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ শেষ করছি। শুভরাত্রি।